আসসালামু আলাইকুম। রাশিয়ার সাথে শত্রুতার অবসানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্র নিয়ে। কৌশলপত্রে বলা হয়েছে ইউরোপ সভ্যতা ২০ বছরের মধ্যে বিলুপ্ত হতে পারে। জাপানের যুদ্ধবিমানে হামলা চীনা যুদ্ধবিমান থেকে, ওমান সাগরে ইরানের বড় আকারের নৌমহড়া, লরি ভর্তি জার্মান আর্মির অস্ত্র চুরি, ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত F-16 ফাইটার জেট। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার সাথে দীর্ঘ শত্রুতার অবসানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের হুমকি নয়। রাশিয়ার সাথে এখন থেকে স্থিতিশীল ও স্বাভাবিক সম্পর্ক রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে। চলতি সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এই ঘোষণা দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। বস্তুত এর মাধ্যমে অবসান হতে চলেছে রাশিয়া ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুরু করা নতুন স্নায়ুযুদ্ধের। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এ নিরাপত্তা কৌশলপত্রে ইউরোপের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে বাধা দিচ্ছে ইউরোপ যদি নিজেদের সংশোধন না করে তাহলে আগামী ২০ বছর পর তাদেরকে আর চেনা যাবে না। তাদের সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। তাদের অর্থনৈতিক যেসব সমস্যা রয়েছে সেগুলো তাদের সভ্যতাকে বিলুপ্তির পথে নিয়ে যাবে। ট্রাম্প প্রশাসন প্রকাশিত এই কৌশলপত্র নিয়ে তোলপাড় চলছে গোটা ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে। রাশিয়ার পক্ষ থেকে কৌশলপত্রকে স্বাগত জানিয়ে বলা হয়েছে এটার সাথে রাশিয়ার ভবিষ্যৎ রূপকল্পের মিল রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে বলেছেন তারা এটি নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন। পেসকভ বলেছেন তাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এটা খুবই আশাবাদী একটি দিক ভবিষ্যৎ পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য। অপরদিকে ইউরোপের অনেক কূটনীতিক যুক্তরাষ্ট্রের কৌশলপত্রের তীব্র সমালোচনা করে বলেছেন এটা যুক্তরাষ্ট্র নয় বরং রাশিয়ার জাতীয় নিরাপত্তা কৌশলপত্র। এতে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক ডেমোক্রেট বলেছেন ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য ধ্বংসে মাঠে নেমেছে। চলতি সপ্তাহে প্রকাশিত ৩৩ পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ্যে আসে রোববার। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র অবশ্যই রাশিয়ার প্রতি কৌশলগত স্থিতিশীলতা পুনঃস্থাপন করবে যা ইউরোপের অর্থনীতিকে স্থিতিশীল করবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে বিদেশি প্রভাব মোকাবেলা করা, যুক্তরাষ্ট্রের অভিবাসন বন্ধ করা এবং ইউরোপের সেন্সরশিপ ধারণাকে প্রত্যাখ্যান করা হয়েছে। কৌশলপত্রে ইউরোপকে তাদের পশ্চিমা মূল্যবোধ পুনরুদ্ধারের জন্য উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কৌশলপত্রে রাশিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের কথা বলা হলেও ইউরোপের কয়েকটি দেশের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং তাইওয়ানকে সামরিক ব্যয় আরও বৃদ্ধি করতে হবে। ইউরোপের কর্মকর্তারা বলেছেন তারা যখন যুক্তরাষ্ট্রের সাথে মিলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ইউরোপের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্রের এই কৌশলপত্র যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফল বলেছেন কৌশলপত্রে যাই থাকুক না কেন যুক্তরাষ্ট্রই হবে আমাদের প্রধান মিত্র দেশ। পোল্যান্ডের উগ্রপন্থী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টাস্ক যুক্তরাষ্ট্রের কৌশলপত্রের সমালোচনা করে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন ইউরোপ আপনাদের শত্রু নয় বরং প্রধান মিত্র। আমাদের প্রধান শত্রু হলো রাশিয়া। ডেমোক্রেট সংসদ সদস্যরা ট্রাম্পের নিরাপত্তা কৌশলপত্রের সমালোচনা করে বলেছেন এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ধ্বংস করে দেবে। কলোরাডোর কংগ্রেসম্যান জেসন ক্রাউ বলেছেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে উপস্থিতি ও অবস্থান তার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে এই কৌশলপত্র। নিউ ইয়র্ক ডেমোক্রেট কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স বলেছেন কয়েক দশক ধরে মূল্যবোধ ভিত্তিক যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব তা বাতিল করে দিয়েছে নতুন কৌশলপত্র। ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে প্রথমবার যখন ক্ষমতায় আসেন তখন তিনি তার প্রশাসন ও যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট সহ নীতি নির্ধারকরা রাশিয়াকে যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু ও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করেন। রাশিয়াকে মোকাবেলায় ট্রাম্প তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আধুনিকায়নের ঘোষণাও দেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে সীমিত শক্তির পারমাণবিক বোমা হামলার লক্ষ্যে একটি ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা তৈরির নির্দেশ দেন এবং তা তৈরিও করা হয়। বস্তুত ট্রাম্প প্রশাসনের
ভাষণের সময় রাশিয়া ও চীনের সাথে নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধ শুরু হয়, যার আনুষ্ঠানিক রূপ দেয় বাইডেন প্রশাসন। 2021 সালে তথাকথিত সামিট ফর ডেমোক্রেসির সামিটের মাধ্যমে বাইডেন প্রশাসন চীন ও রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে একত্র করার উদ্যোগ নেন এবং এর মাধ্যমে চীন ও রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নতুন স্নায়ুযুদ্ধ শুরু হয়। চীন ও রাশিয়ার ক্রমাগত ঘনিষ্ঠতা এবং সামরিক ও অর্থনৈতিকভাবে উভয় দেশের সম্মিলিত উত্থানকে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তার আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করে। এজন্য যুক্তরাষ্ট্র প্রথমে রাশিয়ার মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। 1991 সালে স্নায়ুযুদ্ধে রাশিয়ার পরাজয়ের পর পুতিনের নেতৃত্বে রাশিয়া আবার ঘুরে দাঁড়ায় এবং যুক্তরাষ্ট্রের জন্য আবার হুমকি হিসেবে আবির্ভূত হয়। যুক্তরাষ্ট্র এবার পরিকল্পনা করে যাতে রাশিয়া ভবিষ্যতে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে না পারে। সে কারণে রাশিয়াকে একই সাথে সামরিক ও অর্থনৈতিকভাবে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে। আর এ লক্ষ্যে ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্রের তল্পি বাহক ইউরোপ। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে সহায়তা দিয়েছে $100 বিলিয়ন বেশি। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ এর পরিমাণ $350 বিলিয়ন। অপরদিকে ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও ক্ষমতায় এসে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেন চীনকে ধ্বংস করার লক্ষ্যে। কিন্তু বাইডেন ও ট্রাম্প উভয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে রাশিয়া ও চীনকে ধ্বংসের। দীর্ঘ ইউক্রেন যুদ্ধের পরও রাশিয়া এখনও সামরিক ও অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে আছে। অপরদিকে ট্রাম্প প্রশাসন বেশ ভালো করে বুঝে গেছে বাণিজ্য যুদ্ধের মাধ্যমে চীনকে পরাস্ত করা সম্ভব নয়। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে যেমন সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন, তেমনি রাশিয়ার সাথেও বিরোধ মিটিয়ে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার পথে রয়েছেন। ট্রাম্পের নতুন এই কৌশলপত্রকে অনেক বিশ্লেষক বিশ্বের জন্য বড় ধরনের ভূমিকম্প পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার 10 নং ডাউনিং স্ট্রিট কার্যালয়ে সোমবার একটি সম্মেলন ডেকেছেন। সেখানে যোগ দিবেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে তেমন কোনো অগ্রগতি ছাড়া শেষ হয়েছে 3 দিনব্যাপী বহুপক্ষীয় সম্মেলন। জাপানের একটি যুদ্ধবিমানের ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম আক্রমণ চালিয়েছে চীনা একটি যুদ্ধবিমান। শনিবার জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে উভয় দেশের যুদ্ধবিমান অপারেশন পরিচালনার সময় ঘটে এ হামলার ঘটনা। রোববার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি অস্ট্রেলিয়া সফরের সময় চীনের বিরুদ্ধে এই অভিযোগ করেন। প্রকাশিত খবরে বলা হয়েছে জাপানের একটি F-15 ফাইটার জেটের ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেমে আক্রমণ চালায় চীনা J-15 ফাইটার জেট। এতে লক হয়ে যায় জাপানি যুদ্ধবিমানের ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম। আকাশে নিরাপদ ফ্লাইট পরিচালনার জন্য অপরিহার্য ফায়ার কন্ট্রোল রাডার। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ফায়ার কন্ট্রোল রাডারে আক্রমণ মানে যুদ্ধবিমানে হামলার শামিল। জাপানের অভিযোগের জবাবে চীন বলেছে, ওকিনাওয়া দ্বীপের কাছে তারা বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করছিল। এমন সময় জাপান তাদের যুদ্ধবিমান ওড়ায় আকাশে। আমরা জাপানের যুদ্ধবিমানকে এলাকা ত্যাগের নির্দেশ দিলেও উল্টো জাপানের যুদ্ধবিমান আমাদের যুদ্ধবিমানের আরও কাছে চলে আসে। শনিবারের এই ঘটনা নিয়ে চীন ও জাপান উভয় পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ ও বিবৃতি। গত মাসে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচাই বলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে জাপান তাইওয়ানের হয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। এরপর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় এবং কূটনৈতিক সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। চুরি হয়ে গেছে জার্মান আর্মির একটি অস্ত্র বোঝাই লরি। নভেম্বরের শেষের দিকে জার্মানির স্যাক্সনি আনহল্ট রাজ্যে এই ঘটনা ঘটে। রোববার জার্মানি প্রকাশ করেছে এ তথ্য। এতে বলা হয়, পরিবহনের সময় একটি লরিতে বহন করা হচ্ছিল বিপুল পরিমাণ বুলেট, কিন্তু লরিটি গন্তব্যে পৌঁছার পর দেখা গেল তাতে কোনো অস্ত্র নেই। লরিতে কী পরিমাণ বুলেট ছিল তা প্রকাশ করেনি জার্মানি, তবে ধারণা করা হচ্ছিল কমপক্ষে 20,000 রাউন্ড পিস্তল ও বন্দুকের গুলি ছিল তাতে। এছাড়া ছিল অন্যান্য অনেক ক্ষুদ্রাস্ত্র। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে একটি F-16 যুদ্ধবিমান। তবে বিমানটি ভূপাতিত হওয়ার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতি এবং শুক্রবার ওমান সাগরে বড় আকারে সামরিক মহড়া পরিচালনা করেছে ইরান। ওমান সাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর জুড়ে পরিচালিত এ মহড়ায় ইরান ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ছাড়া শক্তিশালী দূরপাল্লার ড্রোনের পরীক্ষাও চালায়। জুন মাসে ইরান ইসরায়েল 12 দিনব্যাপী যুদ্ধের পর এটি ছিল ইরানের বড় পরিসরে আয়োজিত সামরিক মহড়া। এতে অংশ নেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরান বলেছে, ইরান ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনরায় চালু করা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।